আমার দাদা বৌদির বিয়ে ৬ বছর হয়ে গেছে, কিন্তু এখনও তাদের কোনো বাচ্চা হয়নি। ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আমি আমার বাবার বাড়িতেই থাকছিলাম। হঠাৎ করে আমার দাদার নজর আমার উপরে এমনভাবে পড়ল যে সে আমাকে বৌদির জায়গায় নিয়ে কয়েক রাত বৌদি মনে করে আমার সাথে। নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম অদিতি, আর আমি একজন ডিভোর্সি মেয়ে। 1 বছর আগেই আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার বিয়ে 1 বছরও টিকতে পারেনি। কিন্তু এর সুযোগ আমার দাদা যে এই রকমভাবে নেবে তার কোনো আইডিয়াই আমার ছিল না। এখন আমি আমার বাবার বাড়িতেই থাকছিলাম। বাবার বাড়িতে থাকা একদিন আমার জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ আমার মা বাবা আর দাদা আমাকে উল্টোপাল্টা কথা শোনাতো, আর এটা দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। তাদের মনে হতো আমি যদি এইভাবে বাড়িতে পড়ে থাকি তাহলে দাদার দ্বিতীয় বিয়ে কখনোই হবে না। তাই তারা আমাকে সব সময় অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতে থাকতো। আমি নিরুপায় ছিলাম, এই কারণে তাদের কথা শুনতেই থাকতাম, কেননা আমি নিজের ইচ্ছা অনুযায়ী লাভ ম্যানেজ করেছিলাম, আর সেটা 1 বছরও টেকেনি। একদিন আমার পিস্তুত দাদা মোহনের ফোন এলো। মোহন আমাকে ওর বাড়িতে বেড়াতে যেতে বলল, কেননা ও জানতো আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাবা মা আমাকে বাড়িতে সহ্য করে না, কারণ সে তার মামা মামির চরিত্র খুব ভালোভাবেই জানতো। মোহন বলেছিল, তুই আমাদের বাড়িতে এসে থাকলে তোর বৌদিও একজন সাথী পাবে, আর তুইও এখানে শান্তিতে থাকতে পারবি। আমি আমার বিবাহিত জীবন বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্বামীর জ্ঞান বুদ্ধি খুব কম ছিল। ওর বাড়ির লোকেরা ওর মনে আমার ব্যাপারে বীজ ভরে দিয়েছিল। তাদের কথাতেই ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার বিয়ে 20 বছর বয়সে হয়েছিল, আর 21 বছর বয়সেই আমি ডিভোর্সি হয়ে গেছিলাম। যাই হোক, আমি ওসব পুরনো কথা বারবার মনে করতে চাই না। এই কারণে মোহন দাদা যখন ফোন করে আমাকে নিজের বাড়িতে ডাকলো, তখন সেই রাতেই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি আর বাবার বাড়িতে থাকবো না। পরের দিন আমি নিজের জিনিসপত্র গোছালাম, আর তাড়াতাড়ি করে বাসে উঠে ওর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। মোহনের বিয়ে হয়ে গেছে। গত 6 বছর থেকে তারা দুজন স্বামী স্ত্রী শহরে থাকে। ওদের সুখী সংসার ছিল, কিন্তু বিয়ের 6 বছর পরেও তাদের কোনো বাচ্চা হয়নি। মোহনের সাথে ছোটবেলায় আমি অনেক খেলেছি। ওকে আমি দাদা বলে ডাকতাম। তার সাথে আমার এমন হতে চলেছে যে আমি তার সাথে এক বিছানায় থাকতে চলেছি, কিন্তু এই কথা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। মোহন দাদা আর ওর বউ আমাকে খুব খুশি মনে গ্রহণ করেছিল। যেরকম তিরস্কার আমি নিজের বাড়ির লোক থেকে পেয়েছি, সেই তিরস্কার আমি মোহন দাদার বাড়িতে একদম পাইনি। সেখানে তো বৌদি আমার খুব আদর যত্ন করত। তাই আমার আর কি চাই, সেই শান্তির পরিবেশে থাকতে আমার খুব ভালো লাগছিল। দেখতে দেখতে মোহন দাদার বাড়িতে আসার আমার 5 দিন হয়ে গেছে। এই 5 দিনে আমি এই 2 স্বামী স্ত্রীর মধ্যে একবারও ঝগড়া হতেই দেখিনি। আমার ঘর মোহন দাদার ঘরের পাশেই ছিল। একদিন রাতের বেলা হঠাৎ করেই আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। যখন আমি ঘর থেকে বাইরে এলাম, তখন মোহন দাদার ঘর থেকে এই আওয়াজ শুনতে পেলাম। সেই অদ্ভুত আওয়াজ বৌদি ছিল। রাতের এই সময় বৌদির এরকম আওয়াজ কেন আসছিল সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম, কেননা আমিও এক সময় বিবাহিত ছিলাম। সেই আওয়াজ শুনে হঠাৎ করেই আমার নিজের স্বামীর কথা মনে পড়তে লাগলো, আর আমার মনে উল্টাপাল্টা ভাবনা উপস্থিত হতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলাম, আর কানে তুলা দিয়ে ঘুমিয়ে পড়লাম, যাতে আমি সেই আওয়াজ না শুনতে পাই, আর আমার চোখের সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য না আসে। পরের দিন দাদার বাড়িতে বৌদির মা বেড়াতে এলো। তিনি 2 দিন পরে যাওয়ার সময় কথায় কথায় বললেন, প্রিয়া, তুই কবে আমাকে দিদা বানাবি? কবে তোর থেকে খুশির খবর শুনতে পাবো? বৌদির মায়ের প্রশ্ন শুনে বৌদির চেহারা একদম সাদা হয়ে গেল। তখন মোহন দাদা বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনও আমরা এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করিনি। যখন প্রিয়া বৌদির মা সেখান থেকে চলে গেল, প্রিয়া বৌদি উদাস মনে নিজের ঘরে চলে গেল। প্রিয়া বৌদি তার মায়ের প্রশ্ন এত খারাপ কেন লেগেছিল সেটা আমি বুঝতে পারিনি। এই কারণে আমি পিছন পিছন তার ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি তাকে কান্না করতে দেখলাম। প্রিয়া বৌদিকে কান্না করতে দেখে আমি বললাম, বৌদি, তুমি কি তোমার মায়ের প্রশ্নের জন্য কান্না করছো? এত কান্না করার মতো কি আছে? মোহন তো তাকে বলেই দিয়েছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, আর তোমরা সেই অনুসারেই চলছো।
এখন তোমরা শহরে থাকো, তোমাদের চিন্তাভাবনা আচার বিচারও ভালো হবে। শহরে থাকা লোকেরা সমস্ত কিছু চিন্তাভাবনা করেই করে। আজকের দিনে বাচ্চা লালন পালন এত সহজ না, কেননা খরচ অনেক বেড়ে গেছে। আমি এসব কথা বলছিলাম, তখনই হঠাৎ করে প্রিয়া বৌদি আমার কাঁধে মাথা রেখে আরও জোরে জোরে কান্না করতে লাগলো। আমি তার চোখের জল মুছে তাকে ভরসাতে জিজ্ঞেস করলাম, বৌদি, তোমার এসব দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু যাই হোক না কেন তুমি আমাকে বলো, তুমি আমাকে তোমার বান্ধবী মনে করে সব কিছু বলতে পারো। তখন বৌদি বলল, যখন তুমি আমার বন্ধু হয়ে প্রশ্ন করেছো তখন তোমাকে সত্যি কথাটা বলবো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো এইটা শুনে কাউকেই কিছু বলবে না। আমি তার কাছে প্রতিজ্ঞা করলাম। তখন প্রিয়া বৌদি বলতে লাগলো, আমাদের কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই। সত্যি তো এইটাই যে আমি কখনোই মা হতে পারবো না। আমার মধ্যে এমন একটা অভাব আছে যে আমি মা হওয়ার যোগ্যই না। আমি প্রিয়া বৌদিকে বোঝালাম, এতে এত চাপ নেওয়ার কি আছে, তুমি কোনো চাপ নিও না। যখন ভগবানের মর্জি হবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। যদি এখনই তোমরা মা বাবা হওয়ার সুখ নিতে চাও তাহলে তোমরা অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চাকে দত্তক নিতে পারো। এতে তুমিও মাতৃত্বের সুখ পাবে আর সেই বাচ্চাটাও একটা সুন্দর জীবন পাবে। এ কথা শুনে প্রিয়া বৌদি বলল, যদি আমাদের বাচ্চা দত্তক নিতে হতো তাহলে আমরা কবেই নিয়ে নিতাম, কিন্তু আমরা এরকম চাই না। মোহন আর আমি কেবল আমাদেরই বাচ্চা চাই। আমার মধ্যে যে অভাব আছে যদি সমাজ জানতে পারে তাহলে আমার অনেক বদনাম হবে, আর এটা আমরা কোনো মতেই চাই না। বৌদির জবাব শুনে আমি তাকে শুধু এতটুকুই বলেছিলাম যে তুমি চেষ্টায় থাকো, এক না একদিন অবশ্যই সফল হবে। সেই দিন মোহন দাদা আর বৌদি আমাকে একটা পার্টিতে নিয়ে যাওয়ার জেদ করতে লাগলো। সেই পার্টিটা দাদার অফিসের এক বন্ধু দিয়েছিল। আমি তাদের সাথে যাওয়ার জন্য না করেছিলাম, কিন্তু প্রিয়া বৌদির কথা ছিল আমরা বাইরে যাচ্ছি আর তুমি ঘরের মধ্যে একা থাকবে, এটা আমার ভালো লাগবে না। আর এত ভালো ননদ বাড়িতে একা থাকুক এটা আমি কোনো মতেই চাই না। প্রিয়া বৌদির এত আগ্রহের কারণে আমাকে রেডি হয়ে তাদের সাথে যেতেই হলো। যখন আমি রেডি হয়ে নিজের ঘর থেকে বাইরে এলাম তখন দাদা প্রথমে আমার প্রশংসা করে বলল, আরতি, তোমাকে খুব সুন্দর লাগছে। আজ অনেক দিন পরে কেউ আমার প্রশংসা করলো। আমরা সেই পার্টিতে পৌঁছে গেলাম। পার্টিতে পৌঁছানোর পরে মোহন দাদাকে যারা চিনত তাদের মধ্যে কেউ না কেউ এসে প্রিয়া বৌদিকে এই প্রশ্নই করেছিল যে তুমি গুড নিউজ কবে শোনাচ্ছ। প্রিয়া বৌদি সবার প্রশ্নের উত্তরে চুপচাপ মাথা নাড়াচ্ছিল। পার্টি থেকে বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে কাপড় বদলে আমি জল খাওয়ার জন্য যখন রান্নাঘরে যেতে লাগলাম তখন প্রিয়া বৌদি আর দাদার ঘর থেকে ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। প্রিয়া বৌদি দাদাকে বলছিল যে বাচ্চা হওয়ার চিকিৎসা করে করে আমি বিরক্ত হয়ে গেছি। তার উপরে লোকেদের প্রশ্ন, এইটুকু বলেই বৌদি কান্না করতে লাগলো। সকালবেলায় আমি তাকে এই ব্যাপারে অনেক বুঝিয়েছিলাম, এখন আবার সেই কথাই রিপিট হচ্ছে বলে আমি সেখান থেকে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে জলের বোতল নিয়ে সোজা নিজের ঘরে চলে গেলাম। ঘরে বসে আমি বই পড়তে বসছিলাম, তখনই বৌদি আমার ঘরে এসে কিছুটা অদ্ভুত নজরে আমাকে দেখতে লাগলো। আমি তাকে বললাম, তুমি যদি কিছু বলতে চাও তাহলে এখানে এসে বসো, এমনিতেও আমি কারো 1 ঘন্টা পরে ঘুমাবো, তাই তোমার সঙ্গে কথা বলতে আমার কোনো অসুবিধা হবে না। এরপরে সে আমার কাছে এসে বসলো। পার্টি থেকে বাড়িতে আসা 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বৌদি এখনও নিজের ড্রেস চেঞ্জ করেনি। বৌদি আমার হাত ধরে খুব আদুরে গলায় বলল, আজকে দুপুরে তুমি আমার সাথে নতুন বন্ধুত্ব করেছো, তাই এই বন্ধুর জন্য তুমি আমার একটা কাজ করবে। আমি সহজ গলায় হ্যাঁ বললাম, যার উত্তরে সে বলল, ঠিকভাবে ভেবেচিন্তে আমার কাছে প্রতিজ্ঞা করো যে আমার কাজটা করবে। বৌদি আমার কাছে কি বলতে চলেছে সেটা আমি জানতাম। সে হয় আমাকে শপিংয়ে যেতে বলবে, না হলে নিজের কোনো দুঃখ আমার সাথে শেয়ার করবে। এটা ভেবে আমি তাড়াতাড়ি প্রিয়া বৌদির কাছে প্রতিজ্ঞা করে বললাম, বৌদি, তুমি যা বলবে আমি তাই করার জন্য রাজি আছি। তখন প্রিয়া বৌদি বলল, আরতি, আমাকে মা হতে হবে। আর তার কথা শুনে আমি হেসে দিলাম আর বললাম, অবশ্যই তুমি মা হবে। আমি বুঝে গেলাম যে বৌদি এখন এই টপিকের উপরে আমার সঙ্গে কথা বলতে চলেছে, তাই এরপরে আর কিছু বলতাম তার আগেই প্রিয়া বৌদি বলল, আরতি, প্রথমে আমার সম্পূর্ণ কথাটা শোনো। আমাকে মা হতে হবে, কিন্তু তোমার মাধ্যমে। আমি তাড়াতাড়ি করে বৌদিকে বললাম, আমার মাধ্যমে? এর মানে কি? আমার প্রশ্ন শুনে সে বলল, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো, এখন তুমি আমাকে না করতে পারবে না। এরপরে প্রিয়া বৌদি বলতে লাগলো,
আরতি, গত 6 বছর থেকে আমি মা হওয়ার জন্য ছটফট করছি। এখনও অবধি আমাদের চিকিৎসার পেছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। না জানি কত ইঞ্জেকশন আর ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। তাই আমার ইচ্ছা যে আমার আর মোহনের বাচ্চা তোমার পেটে বড় হোক। মোহন আর তোমার বাচ্চা আমার পেটে কিভাবে? আমি জিজ্ঞেস করলে বৌদি বলল, মানে এটাই যে যতদিন অবধি তুমি প্রেগনেন্ট না হচ্ছ ততদিন তুমি কিছু রাত মোহনের সাথে কাটাবে। প্রিয়া বৌদির কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা যার সাথে আমি ছোটবেলায় খেলেছি, যাকে কাল অবধি দাদা বলে জানি, তার বউ আজকে আমাকে তার সাথে রাত কাটানোর জন্য বলছে। আমি প্রিয়া বৌদিকে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? তুমি বুঝতে পারছো তো তুমি কি বলছো? এর উত্তরে সে বলল, হ্যাঁ, আমি চিন্তা করেই এই সব কিছু বলেছি, আর তোমাকে এই কাজ ফ্রিতে করতে হবে না। সেই সময় বৌদি আমাকে বলল, মোহন আর আমি তোমাকে 20 লাখ টাকা দেব, আর একটা বাড়িও দেব। আমরা জানি তোমার বাবা মা আর দাদা তোমাকে কীরকম জ্বালাতন করে। বৌদির এই কথা আমাকে চিন্তা করতে বাধ্য করে দিল। আমাকে নিচের বিউটি পার্লার খুলতে হতো, যাতে আমি নিজে ইনকাম করে শান্তিতে জীবন কাটাতে পারি। কেননা আমি খুব বেশি দিন বাবা মায়ের কাছে থাকতে পারতাম না। আমি তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ছোট পার্লারের কোর্স করেছিলাম, কিন্তু বড় পার্লারের জন্য প্রফেশনাল কোর্স করতে হয়। এই টাকাতে আমি একটা ভালো আর দামি প্রফেশনাল কোর্স করতে পারতাম। আর শুধু এইটাই না, আমি একটা বড় দেখে পার্লারও খুলতে পারতাম, যাতে আমার খুব ভালোই ইনকাম হতে শুরু করত। তাই শেষ পর্যন্ত আমি বৌদির প্রপোজাল মেনে নিলাম আর তাদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, এই সমস্ত জিনিসের ব্যাপারে দাদাও কি জানে? তখন বৌদি বলল, তোমার দাদাও এর জন্য রাজি আছে। আর হ্যাঁ, আজকের পরে তাকে দাদা বলবে না, তাকে মোহন বলে ডাকবে। এরপরে বৌদি আমাকে মোহনের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে বৌদি দাদার দিকে তাকিয়ে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিল। তারপরে দাদা আমাকে জিজ্ঞেস করলো, আরতি, তাহলে কি তুই সত্যিই রাজি তো? আমি জবাব দিলাম, হ্যাঁ দাদা। বৌদি সঙ্গে সঙ্গে বলল, এখন দাদা নয়, কেবল মোহন বলো। দাদা বাচ্চার জন্য আর বৌদি মা হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিল। আমার বয়স এখন 21 বছর পার হয়ে গেছে, আর আমি জানি না পড়ে আমি বিয়ে করব কি করব না। তাই আমি যদি কারো সাহায্য করতে পারি তাহলে এতে না কেন করতে চাইব। যেহেতু মোহন আমার পিস্তিত দাদা, এই কারণে আমাদের বিয়ে হতে পারে না। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল, কিন্তু আমি সব কিছু ভোলার জন্য রাজি আছি। আমি এই কাজের জন্য টাকা আর একটা ঘর পাচ্ছিলাম। এতে ভবিষ্যতে আমাকে কারো সামনে হাত পাতার দরকার পড়বে না। আমি পাকা সিদ্ধান্ত করে নিয়েছি যে আমি মা বাবার কাছে আর যাব না, কেননা মাত্র কয়েক মাসেই আমার মা বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল। আমি এসব চিন্তাভাবনায় হারিয়ে গেছিলাম। তখনই হঠাৎ বৌদির আওয়াজ শুনতে পেলাম। সে বলল, সবে আমরা বাইরে পার্টি থেকে এসেছি, তুমিও ক্লান্ত হয়ে গেছো, এই কারণে আজকে আরাম করে নাও। আমার যা কিছু সিদ্ধান্ত নিয়েছি তার শুরু কালকে থেকে হবে। আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম আর নিজের ঘরে চলে এলাম। সময় খুব তাড়াতাড়ি কেটে গেল, আর পরের দিন এসে গেল। রাতের খাবার খাওয়ার পরে আমি নিজের ঘরে চলে গেলাম। কিছু সময় পরেই বৌদি একটা নেটের নাইট গাউন নিয়ে আমার ঘরে এলো। এরপরে বৌদি বলল, মোহন, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে দেখেও না। ও এখন যা কিছুই করছে সেটা আমাদের সবার সম্মতিতে করবে। আমি জানি ও তোমার কাছে আসতে সংকোচিত হচ্ছে, তাই তোমাকে এই নেটের গাউন পরতে হবে, যাতে ওর সংকোচ দূর হয়ে যায়। তোমাকে এই ড্রেসে দেখে ও তোমার দিকে আকর্ষিত হবে। বৌদির কথা মতো আমি সেই নাইট গাউন পরে নিলাম। এরপরে বৌদি তার ঘরে যাওয়ার আগে বলল, মনে রেখো, এটা শুধু একটা ডিল, তাই এই ডিল ছাড়া মনের মধ্যে অন্য কোনো চিন্তাভাবনা নিয়ে এসো না। সেই সময় আমি নিজের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে করতে হ্যাঁতে মাথা নাড়ালাম আর বৌদির সাথে তাদের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে ঘরে মোহনকে দেখতে পেলাম না। বৌদি ঘরের মধ্যে গিয়ে মোহন বলে ডাক দিল। তখন ও বাথরুম থেকে আওয়াজ দিল। এরপরে বৌদি বলল, আরতি ঘরের মধ্যে এসে গেছে। এর উত্তরে মোহন বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, কিন্তু আমি বাইরে বেরোনোর আগেই ঘরের লাইট বন্ধ করে দিও। বৌদি তার কথা বুঝে গেছিল, হয়তো সে আমার সামনে আসতে সংকোচ করছিল। বৌদি আমাকে বিছানায় বসিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে মোহন বাথরুম থেকে এলো আর আমার কাছে এসে বসে গেল। সেই সময় না তো আমার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল, আর না তো মোহন কিছু বলছিল। তারপরে হঠাৎ করে ও আমার গলার মধ্যে হাত দিল, আর তারপরে যা কিছু হলো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
আমার সেই সব কিছু একদম ভালো লাগছিল না, কিন্তু তখন আমি শুধু এই কথাটাই মনে রেখেছিলাম যে এইটা শুধু একটা ডিল। যদি আমাকে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয় তাহলে এই সমস্ত আমাকে করতেই হবে, আর এই কষ্টও সহ্য করতেই হবে। যেভাবে আমি এই রাত মোহনের সাথে কাটালাম সেরকমভাবেই যতদিন অবধি আমার গর্ভবতী হওয়ার লক্ষণ না দেখা যায় ততদিন প্রতি রাতই মোহনের সাথে কাটাতে লাগলাম। এখন তো আমি নিজেই ঘরের মধ্যে অন্ধকার করে দিতাম। দেখতে দেখতে পুরো 1 মাস পরে আমার গর্ভবতী হওয়ার লক্ষণ অনুভব হতে লাগলো। আমার টক খাওয়ার শখ জাগতে লাগলো, আর মাথাও ঘুরতে শুরু করেছিল। মোহনের এক বন্ধু ডাক্তার ছিল। মোহন আমাকে চেক আপের জন্য ওর বন্ধুর হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে চেক আপ করে খুশির খবর শোনালো। এতে মোহন আর প্রিয়া বৌদির মুখে খুশি দেখার মতো হয়ে গেছিল। আমিও তাদের খুশিতে খুশিই ছিলাম। এখন বৌদি আর মোহন আগের থেকেও বেশি আমার দেখাশোনা করতে লাগলো। আমার প্রতি মোহনের চিন্তা অনেক বেড়ে গেছিল। মোহন সমস্ত আত্মীয় স্বজনকে বলেছিল যে বৌদি প্রেগনেন্ট হয়ে গেছে। বৌদির উপরে যে বড় ধাব্বা ছিল সেটা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। গ্রামের কিছু মহিলা বৌদিকে বাজ বলতে শুরু করেছিল। খুব তাড়াতাড়ি আমি বৌদির হাতে তাদের বাচ্চা দিয়ে তাকে এই কটু কথা থেকে মুক্তি দিতে চলেছি। শহরে তাদের বাড়িতে খুব একটা আত্মীয় স্বজন আসতো না। যদি কেউ আসতে চাইতো মোহন তাকে ফোন করেই না করে দিত। এখন তো মোহন অফিস যাওয়ার সময় বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে যেত, যাতে কেউ বাড়িতে এসে গেলেও তালা দেখে ফিরে যায়। এছাড়াও এরকম করাতে আমি কারোর সামনে আসতাম না, আর বৌদির পেটও কেউ দেখতে পেত না, আর তাকে কারোর প্রশ্নের সামনেও পড়তে হতো না। কখনো কখনো বৌদি বাইরে কিছু কিনতে যেত, এই কারণে সে অনলাইনে নকল পেট অর্ডার করে নিয়ে এসেছিল। বাইরে যাওয়ার সময় যেটা সে নিজের পেটের উপরে লাগিয়ে নিত, যাতে বাইরে থেকে তাকে দেখে গর্ভবতী বলে মনে হয়। বৌদি আগে থেকেই সমস্ত প্ল্যান তৈরি করে রেখেছিল। আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আমি শহরে চাকরি করছি, আমার তাদের বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। প্রথম 4 মাস ডাক্তার খুব ভালোভাবে আমার খেয়াল রাখার পরামর্শ দিয়েছিল। ধীরে ধীরে 5 মাস কেটে আমার 6 মাস শুরু হয়ে গেছে, তাই আমার পেট দেখা যাচ্ছিল। যখন থেকে আমি গর্ভবতী হয়েছি মোহন আর বৌদি নিজেদের ঘর আমার থাকার জন্য দিয়েছিল, কেননা সেই ঘরে এসি লাগানো ছিল। তারা আমাকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। এখন হঠাৎ করে রাতের বেলা আমার এরকম অনুভব হতে শুরু করেছে যে কেউ প্রতি রাতে আমার কাছে আসছে। আমি এক রাতে দেখলাম যে মোহন আমার পেটের কাছে বসে আছে, আর ও আমার পেটের ওপরে হাত বোলাচ্ছে। ও একজন বাবা, হয়তো ও নিজের বাচ্চার স্পর্শ অনুভব করছে। এই কারণে আমি তাকে কিছুই বলিনি। কিছুদিন অবধি এরকম চলতে থাকলো। গর্ভাবস্থার কারণে কখনো কখনো রাতের বেলা আমার ঘুম আসতো না। তখন হঠাৎ করেই ঘরের নাইট বাল্ব বন্ধ হয়ে যেতে থাকলো, আর তখন আমার কাছে কারো আসার অনুভব হতো। আমার কাছে যে আসে সে মোহন ছাড়া অন্য কেউ নয়, কেননা এই বাড়িতে ও একাই পুরুষ ছিল। ও আমার পেটে হাত বোলাতে বোলাতে হঠাৎ করেই আমার খুব কাছে এসে যেত, আর আমার সাথে উপর নিচ ব্যবহার করার চেষ্টা করত। এক রাতে সে আমার সাথে অবৈধ ব্যবহার করার চেষ্টা করলো। আমি এই ব্যাপারে বৌদিকে বললে সে বলতে লাগলো, তুমি কি সব উল্টাপাল্টা বলছো? মোহন প্রতি রাতে আমার কাছেই ঘুমায়। ও তো আমাদের থেকেও বেশি আমাদের বাচ্চার চিন্তা করে। যদিও তোমার সাথে কিছু করে থাকতো তাহলে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে এত কথা বলার মতো অবস্থায় থাকতে না। বৌদির আমার কথা মিথ্যা বলে মনে হয়েছিল। এখন মোহন প্রতিদিন আমার কাছে আসতে শুরু করেছে। বৌদি আমাকে বলেছিল যে এইসব শুধু একটা ডিল, কিন্তু হয়তো সে নিজের স্বামীকে এটা বোঝাতে ভুলে গেছিল। সে কি এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে? যদি সে আমাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। এক রাতে আবার মোহন আমার ঘরে এলো। সেই সময় ঘর অন্ধকার ছিল। ও আমার কাছে এসে আমার শরীর উপরে হাত বুলাতে লাগলো। আমি বারবার ওকে নিজের থেকে দূরে করেছিলাম, কেননা একে আমি নিজের শরীর সামলাতে পারতাম না, তার উপরেই মোহনের এই ধরনের ব্যবহার। আমার মনে আলাদা আলাদা চিন্তা ভাবনা আসছিল। মোহনকে বারবার বলছিলাম যে তুমি এসব কি করছো, কিন্তু ও কিছু না বলে নিজের অসভ্যতা করে যাচ্ছিল। ও আমার শরীরের উপরে হাত বোলাতে বোলাতে আমার বুক চাপতে লাগলো, আর এরপরে নিচের কাজ শুরু করে দিল। এতে আমার খুব কষ্ট হতে শুরু করেছিল। পরের দিন সকালে যখন বৌদি ঘরের মধ্যে এলো তখন সকাল 8টা বাজে। বিছানা থেকে উঠতেও আমার মুশকিল হচ্ছিল। বৌদি আমার অবস্থা যখন দেখলে তখন সে আমার কাছে এসে আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলো। সেই সময় আমার পেটে খুব ব্যথা হচ্ছিল। যখন আমি উঠলাম তখন দেখলাম যে আমার বিছানা খারাপ হয়ে গেছে। বৌদি এটা দেখে খুব ভয় পেয়ে গেল।
সে তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে গেল, যেখানে আমার চিকিৎসা শুরু হলো। ডাক্তার আমার চেক আপ করে বৌদিকে সেটাই বলল যেটা আমি তাকে আগে থেকেই বলে যাচ্ছিলাম। ডাক্তার কিছু ওষুধ দিল যাতে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু সঙ্গে ডাক্তার এটাও বলেছিল এরপরে যেন এরকম কোনো মতেই না হয়, না হলে বাচ্চা আর মা দুজনেই জীবনই বিপদে পড়তে পারে। প্রেগনেন্ট মহিলাদের খুব ভালোভাবে দেখভাল করা উচিত, আর ভুল করেও যেন এনার স্বামী এনার সাথে এরকম না করে। এই কথাটা ডাক্তার বৌদির সামনে স্পষ্ট রূপে বলে দিল। এরপরে আমরা বাড়িতে ফিরে এলাম। বৌদি একদম চুপচাপ হয়েছিল, তাই আমি প্রথমে কথা বলা শুরু করলাম। আমি তাকে বললাম, বৌদি, কয়েকদিন আগে আমি তোমাকে এই কথাটাই বলেছিলাম যে রাতের বেলা মোহন আমার ঘরে আসে, আর ও শুধু আমার পেটের উপরে হাত বুলায় না, বরং খারাপ কাজ করার চেষ্টাও করে, কিন্তু তখন তুমি আমার কথা বিশ্বাস করনি। আজকে ডাক্তারের কথা শুনে তো বুঝতে পেরেছো যে আমি মিথ্যা বলিনি। তখন বৌদি আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আরতি, আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার কথার উপরে ধ্যান দেওয়া উচিত ছিল। পুরুষ জাত কখনো বদলাতে পারে না, এটা আমি ভুলে গেছিলাম। আমার নিজের ভালোবাসা আর মোহনের উপর পুরো বিশ্বাস ছিল, তাই আমার কখনো মনে হয়নি যে ও এরকম কিছু করতেও পারে। আজকে সকালে মোহন তাড়াতাড়ি অফিসে চলে গেছে, এই কারণে এই কথাটা সে জানতে পারেনি। তাই আমি তাকে হাতে নাতে ধরে জিজ্ঞেস করব যে সে এরকম কেন করছে। এখন গিয়ে বৌদি আমার সাথ দিল। প্রেগনেন্ট অবস্থায় আমার সাথে কি হচ্ছিল এখন সেও বুঝতে পারছিল। আমি নিজেও কখনো ভাবিনি যে মোহন এরকম ব্যবহার করবে, আর প্রেগনেন্ট অবস্থায় আমি এই ধরনের খারাপ ব্যবহারের সম্মুখীন হব। আজকে রাতেও আমি আমার পেটের উপরে ওর হাত অনুভব করলাম। কিছু সময় পরেই মোহন আবারও আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। তারপরে যখন ও আমার উপরে উঠতে গেল তখন আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। আজকে তো মোহন ওর সমস্ত সীমা পার করে দিল। ও হাত দিয়ে আমার মুখ চেপে আমার আওয়াজ বন্ধ করার চেষ্টা করছিল। তখনই ঘরে লাইট জ্বলে উঠল, আর লাইট জ্বলতেই ও হাত দিয়ে নিজের মুখ ঢেকে আমার থেকে দূরে সরে গেল। কোনো রকমে নিজেকে সামলে উঠে সামনে আমি যে ব্যক্তিকে দেখলাম তাকে দেখে আমি আর বৌদি হতভম্ব হয়ে গেলাম, কেননা সে মোহন নয়, বরং ওর বন্ধু। কয়েক মাস আগে মোহন আমাকে আর বৌদিকে যে বন্ধুর বাড়িতে পার্টিতে নিয়ে গেছিল, সেই বন্ধুই আমার ঘরে ছিল। বৌদি যখন তার গালে কষিয়ে থাপ্পড় মারল তখন সে সব কিছু বলতে শুরু করলো। সে বলতেই যাচ্ছিল তখনই মোহন সেখানে এলো, আর নিজের বন্ধুকে সেখানে দেখে অবাক হয়ে গেল। এরপরে মোহন ওর বন্ধুর কলার ধরে ওকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বৌদি মোহনকে থামিয়ে বলল, ও কিভাবে এখানে এসেছে আর কবে থেকে আসছে সব কিছু না জেনে এই অসভ্য বদমাশকে এখান থেকে যেতে দেব না। মোহন নিজের বন্ধুকে কিছু বলতে দিতে চাইছিল না, মনে হচ্ছিল এসবে মোহনের হাত আছে। তখনই বৌদির আওয়াজ এত জোরে হয়ে গেল যে মোহন কোনায় গিয়ে দাঁড়িয়ে গেল। বৌদি তাকে প্রশ্ন করলে সে বলতে লাগলো, এই ঘরে আসার আরেকটা রাস্তা আছে, সেটা তাকে মোহনই দেখিয়েছে, আর এই আমাকে এখানে নিয়ে এসেছে। আর এই সব কিছু আমি আরতির সাথে প্রথমবার করছি না, এই সব কিছু আমি শুরু থেকেই করেছি। আরতির পেটে যে বাচ্চা বড় হচ্ছে সেটা আমারই। মোহন আমাকে নিজের সমস্যার ব্যাপারে বলেছিল। ও আমাকে বলেছিল যে ও কখনোই বাবা হতে পারবে না, এই সত্যিটা যেন কখনো প্রকাশ না পায়। তাই ও আমার সাহায্য নিয়েছিল। ওর জায়গায় এসে আমি আরতিকে প্রেগনেন্ট করেছিলাম। প্রথম থেকেই আরতির সাথে মোহন নয়, বরং আমি ছিলাম। বাবলুর কথা শুনে বৌদির রাগের কারণে থরথর করে কাঁপতে লাগলো। দোষ বৌদির মধ্যে নয়, বরং মোহনের মধ্যে ছিল। সেই দিন মোহন নিজের সমস্ত মিথ্যা স্বীকার করে নিয়েছিল। মোহন বলেছিল যে ওর সত্যিটা যেন কখনো সামনে না আসে, সেই জন্য ও নিজের ডাক্তার বন্ধুকে দিয়ে বৌদির চিকিৎসা করাতো। মোহনের কথা মতো ওর ডাক্তার বন্ধু বৌদিকে মিথ্যা বলেছিল যে সে কখনোই মা হতে পারবে না, কেননা বাইরে যদি এই কথাটা বেরিয়ে যেত তাহলে মোহনের খুব বদনাম হয়ে যেত। এই ভয়ে ও এইসব করেছিল। বৌদি সমস্তটা শুনে মোহনকে ক্ষমা করে দিয়েছিল, আর বাচ্চা হওয়া অবধি সে মোহনের সাথে একই ঘরে থাকছিল। বাচ্চা জন্মের পরে আমার কাছে যে প্রতিজ্ঞা করা হয়েছিল সেই অনুসারে আমাকে টাকা আর বাড়ি দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বৌদি সেই বাচ্চাকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায়। বৌদি মোহনের থেকে দূরে গিয়ে তাকে ভালোই শাস্তি দিয়েছিল। স্বামী স্ত্রীর জীবনে মিথ্যার কোনো স্থান থাকা উচিত না, কেননা এই সম্পর্কটা শুধুমাত্র বিশ্বাসের উপরে টিকে থাকে। এতে শুরু থেকে মিথ্যা থাকলে সম্পর্কে দূরত্ব তৈরি হতে সময় লাগে না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।